একটু দাঁড়াও, একটু তোমরা ওয়েট করো, একটু সমস্যা হয়েছে আমার। হচ্ছে না। তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, তোমাদেরকে পড়াতে চাইছি আজকে পোস্টপার্টাম হেমোরেজ, হ্যাঁ, পিপিএইচ। পিপিএইচ এর আগে যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে হবে যে পিপিএইচটা আমাদের হচ্ছে একটা থার্ড স্টেজ কমপ্লিকেশন, তাই তো? সেজন্য আমরা সবসময় বলি অফ অফ অল ব্যাপারে। এটা আসলো কেন? কমপ্লিকেশন অফ দ্য থার্ড স্টেজ অফ দ্য লেবার। থার্ড স্টেজ অফ লেবারের কিছু কিছু কমপ্লিকেশন আছে, তার মধ্যে হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ একটা কমপ্লিকেশন। হ্যাঁ, আমরা এই জন্য বলি অফ অল দ্য স্টেজ অফ দ্য লেবার থার্ড স্টেজ ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল ওয়ান। হ্যাঁ, আমরা যদিও অন্যান্য স্টেজ গুলাকে কমপ্লিকেশন গুলাকে প্রিভেন্ট করতে পারি, কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন আছে থার্ড স্টেজে যেটা আমরা প্রিভেন্ট করতে পারি না। হ্যাঁ, সেই কমপ্লিকেশন গুলা কি কি কমপ্লিকেশন হয়? নাম্বার 1 হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ, নাম্বার 2 হচ্ছে রিটেনশন অফ দ্য প্লাসেন্টা, নাম্বার 3 হচ্ছে শক, মে বি হেমোরেজিক অর নন হেমোরেজিক। তাহলে শকের মধ্যে কি কি আছে? হেমোরেজিক, নন হেমোরেজিক। নন হেমোরেজিকের মধ্যে কি কি আছে ইম্পর্টেন্ট এখানকার জন্য হচ্ছে হলো নিউরোজেনিক, মানে হেমোরেজিক শক অথবা নিউরোজেনিক শক। পেশেন্ট অনেক সময় নিউরোজেনিক শকে চলে যায়। নেক্সট পালমোনারি এম্বলিজম, কোনো কারণে যদি সাইনাস গুলো ওপেন থাকে তাহলে ধরো যে এই প্লাসেন্টা সেপারেশন হলো, ওই সাইনাস যে কোনো একটা এম্বলিজম চলে পালমোনারিতে চলে গেল, এটা ইম্পর্টেন্ট জিনিস। এবং সবচেয়ে আর একটা খুব রেয়ার যদিও, কিন্তু ওটা লাইফ থ্রেটেনিং, সেটা হচ্ছে ইউটার ইনভার্সন। ইউটার যে অবস্থা ছিল একেবারে উল্টায় চলে আসছে, সেটা করে ইউটার ইনভার্সন। এগুলোর মধ্যে এই পোস্টপার্টাম হেমোরেজ, এটা পোস্টপার্টাম হেমোরেজটা পড়াতে গেলে রিটেন পার্সেন্টে এমনি চলে আসবে। শকের ম্যানেজমেন্ট তোমরা আলাদা করে পড়ো। পালমোনারি এম্বলিজমটা তেমন কিছু পড়ানোর নাই। আমি ইউটার ইনভার্সন আর হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ এই দুইটাই পড়ায় ফেলবো আজকে। পোস্টপার্টাম হেমোরেজ, এখানে একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের তাজমহলের ছবি। বেড়াতে গেছিলাম যখন, তখন তুলে নিয়ে আসছিলাম। তাজমহলের ছবিটা দেখানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে মমতাজ বেগম, উনি কিন্তু মারা গিয়েছিলেন পোস্টপার্টাম হেমোরেজ, তোমরা হয়তো জানো অনেকেই। উনি পিপিএইচ এ মারা যাওয়ার পরে
রাজা সাহেবের মনে হলো এমন কিছু স্থাপন করি, বা স্ত্রীর প্রতি তার এত বেশি ভালোবাসা যে এমন স্থাপন করব সারা বিশ্বে সেটাকে মনে রাখবে। এবং সত্যিই তাই, এখনো সারা বিশ্বের মধ্যে তাজমহল একটা মানে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, এবং প্রচুর লোক দেখতে আসে। তোমরা হয়তো এর মধ্যে অনেকে দেখতে গেছো, বা হয়তো দেখে আসছো, বা দেখা না থাকলে দেখে এসো এই জিনিসটা, যে পিপিএসে উনি মারা গেছিলেন তার জন্য এত বড় একটা স্থাপনা তৈরি গেছে। তবে উল্লেখ্য যে ওনার এত বেশি ভালোবাসা ছিলেন, তার জন্য এটা তৈরি করছে বটে, কিন্তু এটা তৈরি করার পরপরই কিন্তু আবার শালীকে উনি বিয়ে করেছেন। যাই হোক, এটা অন্য কথা। এখন আমরা চলে আসি যে হোয়াট ইজ দ্য পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজ, কথা হলো পোস্টপার্টাম হেমোরেজ। হেমোরেজ মিন্স ব্লিডিং, পোস্টপার্টাম মানে হচ্ছে আফটার ডেলিভারি। তাহলে বাই ডেফিনিশনে আমাদের এখানে দুই ধরনের ডেফিনিশন আছে, একটা হলো কোয়ান্টিটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ান্টিটিভ মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড লস। সেখানে বলবো ইট ইজ অ্যান আরবিট্রারি অ্যান্ড রিলেটেড টু দ্য অ্যামাউন্ট অফ ব্লাড লস ইন এক্সেস অফ 500 ml ফলোইং বার্থ অফ দ্য বেবি। ডেলিভারির পরে যদি 500 মিলিগ্রামের বেশি, 500 ml এর বেশি ব্লাড লস হয়, তাহলে আমরা সেটাকে বলবো পোস্টপার্টাম হেমোরেজ। কিন্তু এটা ইন কেস অফ নর্মাল ভ্যাজানাল ডেলিভারি। আর ইন কেস অফ সিজার সেকশন যদি হয় তাহলে 800 থেকে 1000। ইন কেস অফ সিজার সেকশনে 800 থেকে 1000। কারণ এমন তো না যে সিজার সেকশনে পোস্টপার্টাম হেমোরেজ হবে না, তা তো আর না, তাই না? সেজন্য সিজারের জন্য হলো 800 থেকে 1000। আর একটা কোয়ালিটেটিভ অথবা ক্লিনিক্যাল ডেফিনিশন। আমরা যদি কোনো ডেফিনিশন ধরি তাহলে এই ডেফিনিশনটাই বলতে হবে, ক্লিনিক্যাল ডেফিনিশন। এটা কি জিনিস? এনি অ্যামাউন্ট অফ ব্লিডিং from or into the genital tract following birth of the baby up to PIRPRAM. তাহলে পিরপ্রামটা কতদিন সময়? 6 weeks। হ্যাঁ, তাহলে 6 weeks এর মধ্যে which adversely affect the general condition of the mother by falling the blood pressure and rising the pulse rate. এইটা একদম মুখস্থ। Any amount of bleeding from or into the genital tract from birth of the baby up to PIRPRAM which adversely affect the general condition of the mother evidenced by falling the blood pressure and rising the pulse rate. এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই ডেফিনিশনটা সবসময়ের জন্য মুখস্থ। এবং এই ডেফিনিশনটা কেন ইম্পর্টেন্ট? কোনো পেশেন্টের যদি সিভিয়ারলি অ্যানিমিক থাকে তাহলে ওর 500 ml ব্লাড লস হতে হবে না, তার আগেই সে শকে চলে যাবে। হ্যাঁ, সেই জন্য আমাদের এই 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 ডেফিনিশনটাকে আমরা বেশি ইম্পর্টেন্স দিই। হ্যাঁ, এর ইনসিডেন্স হচ্ছিল 1% অ্যামংস্ট দ্য হসপিটাল ডেলিভারি। আর বাসায় যেটা ডেলিভারি হয় তার অত বেশি তো স্ট্যাটিস্টিক্স নাই আমাদের কাছে, কিন্তু হসপিটালেও দেখা যায় যে 100টা ডেলিভারি হলে তার একটা দেখা যায় যে পিপিএইচ হচ্ছে। আমি একটা এই পিপিএইচ এর উপর একটা বড় সেমিনার করেছিলাম এখানে অনেক আগে, 2006 সালে। তখন 2006 সালের একটা আমাদের ডিপার্টমেন্টে একটা স্ট্যাটিস্টিক্স আমি দিয়েছিলাম যে আমাদের ডিপার্টমেন্টে কি কতগুলা পিপিএইচ এর পেশেন্ট মারা যায় 2006 সালে। তখন এটাকে এম আব্দুল রহমান মেডিকেল কলেজ না, তখন ডিজিএমসিএস বলা হতো, দিনাজপুর মেডিকেল কলেজ বলা হতো। আচ্ছা, দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটালে সেই সময় আমাদের টোটাল পেশেন্ট অ্যাডমিশন হয়েছিল 3644 জন। তার মধ্যে পিপিএইচ এর পেশেন্ট ছিল হলো 75। তাহলে এখানে কিন্তু 2.05%। আমাদের কিন্তু 1% কিন্তু এখানে দেখছি আমরা আরো বেশি হয়েছে। তবে এখানে উল্লেখ্য যে হসপিটালের স্ট্যাটিস্টিক্স বটে, তবে এই পেশেন্ট গুলা কিন্তু ম্যাক্সিমামই পিপিএইচ নিয়েই ভর্তি হয়েছে। মানে এমন না যে আমাদের এখানে ডেলিভারি হওয়ার পরে পিপিএইচ, তা কিন্তু না। 2006 সালে আমরা দেখেছিলাম যে পিপিএইচ এর পেশেন্ট 75, কিন্তু টোটাল ডেথ হয়েছিল হলো 8টা পেশেন্ট মারা গেছিল হলো ডিউ টু পিপিএইচ এর জন্য। তাহলে এটা কিন্তু অনেক পার্সেন্টেজ, 10.6%। এটা সেই বছরের ডেথের আমাদের একটা রিভিউ ছিল যে কিসে কিসে আরো মারা গেছিল পেশেন্ট। টোটাল ডেথ ছিল 25টা, 8টাই ছিল হলো পিপিএইচ, সবচেয়ে বেশি ছিল পিপিএইচ। তাহলে ম্যাটারনাল মর্টালিটি যদি আমি প্রিভেন্ট করতে চাই তাহলে পিপিএইচ কে আমার প্রিভেন্ট করতে হবে, বা পিপিএইচ হওয়ার রিস্ক যারা থাকবে তাদেরকে যেভাবে কমানো যায় পিপিএইচ সেটা আমাকে কমাতেই হবে। তা না হলে কিন্তু আমরা ম্যাটারনাল মর্টালিটিটাকে কমাতে পারবো না। আমাদের দেশে যে ম্যাটারনাল মর্টালিটি রেট যে কমে আসতেছে, যে গোলে আমরা কমাচ্ছি, এটাও কিন্তু এই পিপিএইচ এর উপর বেশি জোর দেওয়ার জন্য কিন্তু এতটা কমে আসছে। এই পোস্টপার্টাম হেমোরেজটা কয় ধরনের? এটাকে আমরা দুইয়ে ভাগ করেছি। পোস্টপার্টাম হেমোরেজ একটা হলো প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি।
তাহলে প্রাইমারি হ্যামোরেজটা আমরা কখন বলবো? হ্যামোরেজ অকার উইদিন 24 আওয়ার ফলোইং দ্য বার্থ অফ দ্য বেবি। ডেলিভারি হলো পর 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে যদি ব্লিডিং বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রাইমারি হ্যামোরেজ। আচ্ছা, এই প্রাইমারি হ্যামোরেজের মধ্যে আবার একটা হলো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে থার্ড স্টেজ হ্যামোরেজ, একটা হচ্ছে ট্রু পিপিএস। প্রাইমারি হ্যামোরেজকে দুই ভাগে ভাগ করছে, একটা থার্ড স্টেজ হ্যামোরেজ, একটা হচ্ছে ট্রু পিপিএস। আরো সহজকে মনে রাখার জন্য মনে রাখো, থার্ড স্টেজ হ্যামোরেজ মানে হচ্ছে প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, ট্রু পিপিএস মানে হচ্ছে প্লাসেন্টা আউটসাইড দ্য ইউটেরাইন ক্যাভিটি। তার মানে এখানে প্লাসেন্টা এক্সপালশন হয়নি, এখানে প্লাসেন্টা এক্সপালশন হয়ে গেছে। এখানে প্লাসেন্টা ইউটেরাইন ক্যাভিটির মধ্যেই আছে, এখানে প্লাসেন্টা ইউটারাস থেকে বের হওয়ার পরে ব্লিডিং হচ্ছে। তাহলে প্রাইমারিকে দুই ভাগে ভাগ করবো, একটা থার্ড স্টেজ হ্যামোরেজ, দ্যাট মিন্স প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, and true PPS, that means placenta outside the uterine cavity. আর সেকেন্ডারি হচ্ছে আফটার এই যে 24 আওয়ারের পর থেকে উইদিন দ্য পিরপ্রাম। পিরপ্রাম মানে হচ্ছে তোমার 6 উইকস এর মধ্যে যখনই হোক তখনই আমরা বলবো সেটা হলো সেকেন্ডারি হেমোরেজ। হ্যাঁ, প্রাইমারি হেমোরেজটা আমাদের বেশি খারাপ, সেকেন্ডারি হেমোরেজটা খারাপ হলেও পেশেন্টকে টাইম পাওয়া যায় রিকভার করার অথবা ট্রিটমেন্ট দেওয়ার, কিন্তু প্রাইমারি হেমোরেজের কিছু কিছু ক্ষেত্রে আমরা একেবারে টাইমই পাই না। এখন এই প্রাইমারি মানে সেকেন্ডারিটা আলাদা করে, এখন প্রাইমারি হেমোরেজের কজ কেন হয়? হ্যাঁ, প্রাইমারি হেমোরেজের কজের জন্য আমরা খুব সহজ করে বলি যে 40, এটা মনে রাখার জন্য 40 টি একটা হলো এক নাম্বার টি হলো টোন। কিসের টোন? ইউটেরাসের টোন। তাহলে টোনটা কি হয়ে যায়? অ্যাটনিক ইউটেরাস হয়ে যায়, অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস ডেভেলপ করে, তাহলে অ্যাটনিক ইউটেরাস হয়ে যায়। দুই নাম্বার হচ্ছে ট্রমাটিক, কোনো কারণে যে ট্রমা হয় তার মধ্যে হলো সার্ভাইকাল টিয়ার, ভ্যাজানাল টিয়ার, প্যারাইওসাল টিয়ার, হ্যাঁ, বা ইউটেরাস রাপচার, এগুলো যদি কোনো ট্রমা হয় তাহলে ট্রমাটিকের কারণে সে ব্লিডিং হতে পারে। নাম্বার 3 হচ্ছে টিস্যু, এর মধ্যে প্লাসেন্টা এক্সপালশন হয়ে গেছে কিন্তু কিছু কিছু ডিটেন টিস্যু রয়ে গেছে অথবা ইনভেসিভ প্লাসেন্টা, কিছু কিছু প্লাসেন্টা আছে যে পার্ট অফ দ্য প্লাসেন্টা বা হোল অফ দ্য প্লাসেন্টা ডিসিডুয়াকে পায়ার্স মাসল লেয়ারের মধ্যে ইনভেট করে থাকে, ওখান থেকে আর উঠায় আনা যায় না। তাহলে একটাটি হলো টোন, একটাটি হলো ট্রমাটিক, একটাটি হলো টিস্যু মানে ডিটেন টিস্যু, আর আরেকটাটি হলো থ্রম্বিন, দ্যাট মিনস ব্লাড কোয়াগুলোপ্যাথি, যেটাকে আমরা খুব সহজ করে তোমরা বলো ডিআইসি, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি। কারো যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলেও তার এই থ্রম্বিনের কারণে তার ব্লিডিং হতে পারে। তাহলে প্রাইমারি পিপিএস এর জন্য চারটাটি সবসময় বলবো, একটা টোন, ট্রমাটিক, টিস্যু এন্ড থ্রম্বিন, এই চারটা মুখস্থ। এখন তার মধ্যে এই চারটাটির মধ্যে আমরা দেখি যে সবচেয়ে বেশি ব্লিডিং হয় ডিউ টু অ্যাটনিক ইউটেরাস, তার মানে টোন। এটা টোন, এক নাম্বার যেটা টোন, টোনের কারণে দেখা যায় যে এই ব্লিডিংটা বেশি হয়। ইউটেরাসের টোন যদি লস অফ টোন যদি হয়, ইউটেরাসে ডেভেলপ করে, তাহলে 80% ক্ষেত্রে আমরা দেখি যে তাকে আমরা ইয়ে করতে পারি না। হ্যালো আদাব, আসেন। এই রহিদুল, এক মিনিট বাবা দাও। এই কি নাম? মতি, গেটটা খুললাম। ডাকলে আসিস না কেন? এই একটা ভদ্রলোক আছে, লাইটটা গুলো দেখেন। আরে এই যে একটা ভদ্রলোক আছে, একটা তোক ডাকতে যখন দৌড়ে আসবে তা আসে না। ঠিক বলছিস, তুই তো জানিস যে ভাইয়া উপরে দিতে। একটু হোল্ড করো, যে ওই আমাকে একটা ওষুধ দিতে আসছে, আমি একটু টাকাটা দিয়ে দিই, দিয়ে তারপরে তোমাদের স্যারের একটা ওষুধ দিতে আসছে, কেমোর ওষুধ। হ্যাঁ, এই না, কত টাকা বাবা বলো তো, কত টাকা? $37,000।
99 হয় না না না, ও যা টাকা তাই নিবা, এটা আবার তো ব্যাপার না, তো যা ইয়ে তাই নিবা, সেটা নিয়ে সমস্যা না আছে মোটামুটি। রোজা টোজা যখন করতে পারতেছে আল্লাহ রহমতে, সেই জন্য ভালোই বলবো। হ্যাঁ, আগের বার তো তুমি দিয়ে দাওনি। ও তুমি দিয়েছো, কি ব্যাপার? 37,000, ওখানে 37 আছে, 600 আমি দিয়ে দিই এখান থেকে। আসা যাচ্ছে, ওষুধ আসতেছে না? একটু গুনে নাও টাকাটা। ওইটা 8টা আছে তো, থাক, অসুবিধা নেই। আমি এবার একটু ক্লাস নিচ্ছি অনলাইনে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওষুধ থাকে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আমি যে একটা লিটিল দেখাচ্ছিলাম, ওটা মনে হয় সম্ভব। আচ্ছা, দেখি আমাদের কেমন মেয়েটাই দিবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বসে চা খাও। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি ইটিওলজিটা বলছিলাম, কজ অফ দ্য পোস্টপার্টাম হেমোরেজ মধ্যে নাম্বার 4টা। ফার্স্ট হলো অ্যাট্রোসিটি বা টোন। তার আন্ডারে হচ্ছে এক নাম হচ্ছে গ্র্যান্ড মাল্টিপ্যারা। গ্র্যান্ড মাল্টিপ্যারা যদি হয়, গ্র্যান্ড মাল্টিপ্যারা যখন হয়, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ইউটেরাসটা এনলার্জ হয় বেশি, এবং বারবার প্রেগনেন্ট হওয়ার জন্য এখানে ফাইব্রাস টিস্যু বেশি ফর্মেশন হয়। ফাইব্রাস টিস্যু বেশি ফর্মেশন হওয়াতে তখন ইউটেরাসের টনিসিটিটা নষ্ট হয়ে যায়। সেম জিনিস হচ্ছিল ওভার ডিস্টেশন অফ দ্য ইউটেরাস, যেমন মাল্টিপল প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, এমনি যদি কোনো কারো বিগ বেবি হয়, তারপরে ডায়াবেটিক মাদার যদি হয়, তাতে যদি ওভার ডিস্টেশন যদি হয়, তাহলে ইউটেরাসের মাসল যদি তোমার বেশি লম্বা হয়ে যায়, লেন্থ যদি বেড়ে যায়, তাহলে ওর টনিসিটিটা ও লস করে আলটিমেটলি। আচ্ছা, ম্যালনিউট্রিশন এবং অ্যানিমিয়া, যারা অ্যানিমিকে ম্যালনিউট্রিশন থাকে, তাদের তো কন্ট্রাক্টাইল পাওয়ারটা অটোমেটিক্যালি এমনিতেই কমে যায়। এপিএস, একটা কথা হচ্ছে যে এপিএস হয়, তাদের দেখা যায় পিপিএস হওয়ার চান্স বেশি থাকে। এপিএস এর মধ্যে স্পেশালি যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে, তাহলে ওদের কিন্তু পোস্টপার্টাম হেমোরেজটা বেশি হয়। যখন প্লাসেন্টা প্রিভিয়া পড়াইছিলাম, তখন কিন্তু বলছিলাম যে প্লাসেন্টা প্রিভিয়া থাকলে ওদের পোস্টপার্টাম হেমোরেজ বেশি হয়। তার কারণ কি? প্লাসেন্টা থাকে হচ্ছে লোয়ার সেগমেন্টে হচ্ছে নন রিট্রাক্টাইল পার্ট, ওটা রিট্রাকশন হয় না। নন রিট্রাক্টাইল পার্টের জন্য এখানে পিপিএসটা বেশি হয়। প্রলং লেবার, লং টাইম ধরে, ধরো 18 ঘন্টার বেশি যদি পেশেন্ট লেবার পেইনে থাকে, তাহলে পেশেন্টের যে সমস্যাটা হয় সেটা হলো যে প্রলং লেবারের জন্য এমনি পেশেন্ট অ্যাজ এ হোল এক্সস্টেড থাকে, এবং তার ইউটেরাসটাও এক্সস্টেড থাকে। ইউটেরাস যখন এক্সস্টেড হয়ে যায়, তখন ওর টনিসিটিটা ঠিক মতো আসে না, কাজও করতে পারে না। অ্যানাস্থেসিয়ার মধ্যে স্পেশালি যদি আমরা জেনারেল অ্যানাস্থেসিয়া ব্যবহার করি, জেনারেল অ্যানাস্থেসিয়ার মধ্যে তোমার হ্যালোথেন ড্রাগ, ওটাতে আবার দেখা যায় যে ইউটেরাসের টোনটা নষ্ট হয়ে, টনিসিটিটা নষ্ট হয়ে যায়, ইউটেরাসের রিল্যাক্স বেশি থাকে, ব্লিডিংটা বেশি হয়। আমরা ইউজুয়ালি এখন সিজার করতেছি স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে, এই জন্য অ্যানাস্থেসিয়ার কমপ্লিকেশনটা এখন আমাদের জন্য একটু কমই হচ্ছে। ইনিশিয়েশন অর অগমেন্টেশন অফ দ্য ডেলিভারি বাই দ্য অক্সিটোসিন। ইনিশিয়েশন অর অগমেন্টেশন অফ দ্য ডেলিভারি বাই অক্সিটোসিন। আমরা যদি ইন্ডাকশন করি বা অগমেন্টেশন করি। ইন্ডাকশন মানে হচ্ছে ইনিশিয়েশন অফ দ্য লেবার পেইন তোলার জন্য যদি আমরা কোনো ড্রাগ ইউজ করি, সেটাকে বলতেছে আমরা ইন্ডাকশন। আর অগমেন্টেশন জিনিসটা কি? অগমেন্টেশন হচ্ছে পেশেন্ট লেবারে আছে, পেইন আছে, কিন্তু পেইনটা সাফিসিয়েন্ট না। আমাদের কাছে মনে হচ্ছে পেইনটা সাফিসিয়েন্ট না। পেইনটা সাফিসিয়েন্ট না মনে হওয়ার জন্য তখন যদি আমরা অক্সিটোসিন ড্রিপ দিই, তখন সেটাকে আমরা বলবো হলো অগমেন্টেশন। তাহলে যেহেতু অগমেন্টেশন বা ইনিশিয়েশন যদি আমি করি অক্সিটোসিন ড্রাগ দিয়ে, ড্রাগ ইনডিউস পেইন যেহেতু, সেই জন্য তার কন্ট্রাক্টাইল পাওয়ারটা লস করে যায়। পারসিস্টেন্ট ইউটেরাইন ডিসটেনশন, এটা অনেকটা এর মতো, ওভার ডিস্টেনশন বা গ্র্যান্ড মাল্টিপ্যারার মতো, যে মাসেলগুলো যেহেতু ইলংগেটেড বেশি হয়ে যায়, ওর নর্মাল কন্ট্রাক্টাইল পাওয়ারে আসার যে কন্ট্রাকশনটা সেটা পারে না। ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাসে যে তোমার ইউনিকর্নেট ইউটেরাস থাকে, বাইকর্নেট ইউটেরাস থাকে, আর্কুয়েট ইউটেরাস থাকে,
তাহলে এদের মাসেলের ডিস্ট্রিবিউশনটা নর্মাল থাকে না। মাসেলের ডিস্ট্রিবিউশনটা যদি নর্মাল থাকে না, সেজন্য কন্ট্রাক্টাইল পাওয়ারটা ওদের লস হয়। তারপরে সেম জিনিসই অনেকটা যে ইউটেরাইন ফাইব্রয়েড যদি থাকে, ইউটারাস যদি টিউমার যদি থাকে, যে জায়গায় ইউটারাসের টিউমার থাকে সেই জায়গায়, যে জায়গায় ইউটারাসের টিউমার থাকে সেই জায়গায় আচ্ছা, যে জায়গায় ইউটারাসের টিউমারটা থাকে সেই জায়গায় কিন্তু দেখা যায় যে তোমার ওই 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 জায়গার মাসেলটা আর কন্ট্যাক্ট করতে পারে না। ওইখানে যদি প্লাসেন্টা ইমপ্ল্যান্টেশন থাকে তাহলে তখন আমাদের পিপিএসটা বেশি হয়। মিসম্যানেজ থার্ড স্টেজ অফ দ্য লেবার, এটাও খুব একটা ইম্পর্টেন্ট টপিক। মিসম্যানেজ থার্ড স্টেজ অফ দ্য লেবার, যখন আমি তোমাদেরকে লেবার পড়াইছিলাম তখন লেবারের থার্ড স্টেজের ম্যানেজমেন্টটা কিন্তু পড়াইছিলাম। এই থার্ড স্টেজটাকে আমরা দুই ভাবে ম্যানেজ করি, একটা হলো কনভেনশনাল ম্যানেজমেন্ট, একটা হলো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। কনভেনশনাল ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ওয়েট করি, ওয়াচ অ্যান্ড ওয়েট আপ টু সেপারেশন অফ দ্য প্লাসেন্টা। প্লাসেন্টা সেপারেশন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। যখন প্লাসেন্টা সেপারেশনের সাইন সিম্পটম ভিজিবল হয়, প্লাসেন্টা সেপারেশনের সাইন সিম্পটম কি কি? একটা হলো পার্মানেন্ট লেন্থেনিং অফ দ্য কর্ড, যা যে অবস্থা ছিল তাতে কর্ডটারও লেন্থেনিং বেশি হবে। তারপরে সাডেন গাশ অফ ব্লাড আসবে পার ভ্যাজাইনালি। আর হচ্ছে পার অ্যাবডোমিনাল যদি এক্সামিনেশন করি, অ্যাবডোমিনাল তুমি দেখবে এটা হচ্ছে হার্ড এবং কন্ট্রাক্টাইল হয়েছে। তাহলে এরকম একটা সিচুয়েশন যখন পাবো তখন আমি হচ্ছে প্লাসেন্টাটাকে কর্ডটা ধরে কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে প্লাসেন্টাটা এক্সপেল আউট করে ফেলি। হ্যাঁ, সেটা হচ্ছিল তোমার কনভেনশনাল ম্যানেজমেন্ট। আর একটা কি করি আমরা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করি। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট এখন কিন্তু আমরা কনভেনশনাল ম্যানেজমেন্ট খুব একটা করি না। কনভেনশনাল ম্যানেজমেন্ট আমরা সেই লেবার রুমে করব যে লেবার রুম খুব বিজি লেবার রুম, একজন ডিউটি আছে, 3-4টা ডেলিভারি হচ্ছে একসঙ্গে, ওই ক্ষেত্রে আমরা কনভেনশনাল ম্যানেজমেন্টটা করবো। কিন্তু এখন আমরা চেষ্টা করবো সবসময় অ্যাক্টিভ ম্যানেজমেন্টের জন্য। অ্যাক্টিভ ম্যানেজমেন্টের 6টা স্টেজ বলছিলাম আগে, 6টা স্টেজ মেনে আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্টে চলে যাবো। 6টা স্টেজ কি কি ছিল? একটা আমার ছিল আফটার ডেলিভারি অফ দ্য বেবি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন শুড বি ডান টু এক্সক্লুড দ্য সেকেন্ড টুইন। একটা টুইন আছে কিনা, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে 2 ইউনিটস অফ আর্গোমেট্রি, 2 ইউনিটস অফ অক্সিটোসিন আমরা দিব আইএম জাস্ট আফটার ডেলিভারি। দেওয়ার পরে তারপরে আমরা কি করব, কন্ট্রোল কন্ট্রাক্ট, প্লাসেন্টা এক্সপেলড আউট বাই কন্ট্রোল কন্ট্রাকশন। কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে প্লাসেন্টাটা এক্সপেলড আউট করে ফেলবো। তারপরে আমরা কি করব, তারপরে হচ্ছে ফান্ডাল মেসেজ দেবো, তারপরে কি করব, তারপরে হচ্ছে ইন্ট্রোভেজানাল ক্যানেলটাকে এক্সপ্লোর করবো। তারপর 6 নম্বরে কি করবো, এক্সামিনেশন অফ দ্য প্লাসেন্টা কর্ড অ্যান্ড মেমব্রেন। এই 6টা স্টেপ হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবারের হচ্ছে 6টা স্টেজ। তারপরে একটা ছিল কনস্ট্রিকশন রিং। কনস্ট্রিকশন রিং হচ্ছিল আপার সেগমেন্ট এবং লোয়ার সেগমেন্ট। ইউটেরাসের 2টা সেগমেন্ট, তো আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্ট। আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্টের মাঝখানে থাকে সার্কুলার মাসল। এই সার্কুলার মাসলগুলো তখন একটা কন্ট্রাকশন করে রিং এর মধ্যে তৈরি করে, যেটাকে বলে কনস্ট্রাকশন রিং। ও কন্ট্রাক্ট করে রিং তৈরি করে, আপার একটা সেগমেন্ট তৈরি করে, লোয়ার একটা সেগমেন্ট তৈরি করে। এই রিং হওয়ার জন্য দেখা যায় তখন খুব বেশি পরিমাণে ওপর সেগমেন্ট কন্ট্রাক্ট করতেছে না, পিপিএস বেশি হচ্ছে। আর একটা হচ্ছে প্রিসিপিটেড লেবার। প্রিসিপিটেড লেবার হচ্ছে যদি 2 ঘন্টার মধ্যে একদম ফার্স্ট এসে সেকেন্ড এসে কমপ্লিট হয়ে যায়, সাডেন যদি একটা ডেলিভারি হয়, সাডেন যদি সার্ভিক্স ওপেন হয়ে যায়, সার্ভিক্স অস ডাইলেটেশন হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, তাহলে হয় প্লাসের ইউটারাসটা কোপ আপ করতে পারে না। এত দ্রুত ডেলিভারি হলে ও আবার যে কন্ট্রাকশন করে কোপ আপ করবে সে ক্ষমতা ওর থাকে না। সেই জন্য দেখা যায় যে প্রিসিপিটেড লেবার যাদের হয় তাদের তোমার হচ্ছিল পিপিএসটা বেশি হয়। ট্রমাটিকে তোমার 20% কজ ট্রমাটিক, কম্বিনেশন অফ অ্যাট্রোসি ট্রমাটিক কজ অনেক বেশি দেখা যায়, এটা হতে পারে। আর কগলেশন ডিসঅর্ডার, যেটাকে আমরা বলতেছি হলো থ্রম্বিন, এগুলা ইটিওলজির মধ্যে 4টা। এখন হাউ উই ক্যান প্রিভেন্ট দ্য পিপিএস, এই প্রাইমারি পিপিএস বা অ্যাট্রোসিটি, এগুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো? আমাদের ইম্পর্টেন্ট কিন্তু প্রিভেনশনটাই আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যদি প্রিভেনশন না করতে পারি, আমরা ট্রিটমেন্ট করে অত পেশেন্টটাকে সেভ করতে পারবো না। প্রিভেনশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য ওমেন। তাহলে এই হেলথ স্ট্যাটাসটা ইমপ্রুভ করার জন্য আমাদের অ্যান্টিনেটাল যদিও বলছে, কিন্তু আমরা প্রি প্রেগনেন্ট স্টেজে যদি কোনো পেশেন্টের হেলথ স্ট্যাটাস খারাপ থাকে, অথবা সে যদি প্রি প্রেগনেন্ট অবস্থায় আমাদের কাছে কাউন্সিলিং করতে আসে যে আমি বাচ্চা নিব কি নিব না, এই সময় যদি তার হেলথ স্ট্যাটাস যদি খারাপ থাকে, তাহলে আমরা তখনই তাকে কিন্তু ইমপ্রুভমেন্টের জন্য তাকে সাজেশন দিয়ে একটা মিনিমাম ওয়েট, স্ট্যান্ডার্ড একটা ওয়েটে এসে তারপরে সে কনসেপ্ট করার জন্য তাকে আমরা অ্যাডভাইস করবো।
নেক্সট হচ্ছিল ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ডে আমরা যে কাজ করবো হাই রিস্ক পেশেন্ট গুলোকে এক্সক্লুড করে ফেলবো। হু আর দ্য হাই রিস্ক পেশেন্ট ফর ডেভেলপিং দ্য পোস্টপার্টাম হেমোরাইজ, কোন পেশেন্ট গুলো আমাদের পোস্টপার্টাম হেমোরাইজ হতে পারবে তাদেরকে আমরা এক্সক্লুড করে আগে থেকেই ব্লাড ম্যানেজ রেখে অ্যানিমিয়া কারেকশন করে আমরা তাদেরকে মানে প্রিপেয়ার্ড রাখবো যে যাতে পিপিএস না হয় বা হলে আমরা যেন ম্যানেজ করতে পারি। এবং প্রত্যেকটা অ্যান্টিনেটাল পেশেন্টের গ্রুপিং এবং আরএস টাইপিং আমরা করি, এটা রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে করি, সেটাও করে পাই। এটা হলো অ্যান্টিনেটাল। হ্যাঁ, অ্যান্টিনেটাল। এখন আসলে ইন্ট্রানেটাল, মানে ডিউরিং লেবার, পেশেন্ট লেবার পেন শুরু হয়ে গেছে, ডিউরিং লেবার যদি হয় তাহলে তখন আমরা কোন কোন জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো। যেগুলো কজ ছিল আগে যেগুলো কজ বললাম ওই কজ গুলোকে আমরা অ্যাভয়েড করলে কিন্তু হবে। যেমন জুডিশিয়াস অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য সিডেটিভ এন্ড অ্যানালজেসিক ড্রাগ। আমরা যদি সিডেটিভ এবং অ্যানালজেসিক ইউজ করি তাহলে অবশ্যই জুডিশিয়াসলি ইউজ করতে হবে। বেশি যদি সিডেটিভ দিই, বেশি যদি অ্যানালজেসিক দিই তাহলে কিন্তু ইউটেরাসের মাসেলটা ফ্ল্যাবি হয়ে যাবে এবং ওর কন্ট্রাক্টাইল পাওয়ারটা লস হয়ে যাবে। তারপরে হ্যাস্টি ডেলিভারি অফ দ্য বেবি ইজ টু বি অ্যাভয়েডেড। একেবারে টানা হিস্টার করে ডেলিভারি যদি করি তাহলেও দেখা, এটা আমরা করবো না, করতে গেলে দেখা যায় পিপিএস এর চান্স বেশি থাকে। কারণ হলো টানা হিস্টার করে ডেলিভারি করলে অনেকটা তোমার হলো প্রিসিপিটেট লেবারের মতো হবে, তাহলে ইউটেরাসের মাসেল আর কোপ আপ করতে পারবে না। সেই জন্য আমরা হ্যাস্টি ডেলিভারিটাকে অ্যাভয়েড করবো। হ্যাঁ, তারপরে লোকাল আর ইপিডুরাল অ্যানাস্থেসিয়া। আমরা যদি ইপিডুরাল অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে কি যাবে পেশেন্টটাকে ঠিক করতে হবে, কারণ ইপিডুরাল অ্যানাস্থেসিয়া দিলে একটু পিপিএস এর চান্স বেশি থাকে, কারণ লেবার পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমরা ইপিডুরাল অ্যানাস্থেসিয়া ইউজ করি। সার্ভিসেস অন এক্সপার্ট অবস্টেট্রিক্স অ্যানাস্থেসিয়া। যদি অ্যানাস্থেসিয়া লাগে তাহলে অবশ্যই আমাদের একটা এক্সপার্ট অ্যানাস্থেটিস্ট এবং কে নিতে হবে যে প্রপার ভাবে অ্যানাস্থেসিয়া দিতে পারবে। অ্যান্ড অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, যেটা বললাম যে আমরা এখন কনভেনশনাল ম্যানেজমেন্ট না করে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করি। অ্যাক্টিভ ম্যানেজমেন্ট 6টা স্টেপ, এই 6টা স্টেপ আমরা মেনটেন করার চেষ্টা করি। টেম্পটেশন অফ ফিডিং অ্যান্ড নিডিং অফ দ্য ইউটেরাস, মানে ইউটেরাসে গুতাগুতি করা, বুঝছো, যে ওপর থেকে চাপ দেওয়া, চেপে চেপে বের করে নিয়ে আসা, এগুলো যদি করতে যাই এক কথায় মিসম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। এই কথাটার অর্থ একসঙ্গে বলা ভালো, মিসম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ দ্য লেবার। তাহলেও আমাদের মিসম্যানেজমেন্ট না হয় অ্যাকুরেটলি ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে এক্সামিনেশন দ্য প্লাসেন্টা, এটা তোমার এই অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে চলে আসে যে প্লাসেন্টা এক্সামিনেশন করতে। এক্সামিনেশন দ্য প্লাসেন্টা, কর্ড আর মেমব্রেন, তিনটাই বলতে হবে, শুধু প্লাসেন্টা না। ইন অল কেস অফ দ্য ইন্ডিউস or accelerated labor by oxytocin, তাহলে আমরা ইন্ডিউস বা অ্যাক্সিলারেটেড লেবার অফ অক্সিটোসিনটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো এগুলা। আচ্ছা, এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরোভাজাইনাল ক্যানাল, এটাও আমাদের অ্যাক্টিভ ম্যানেজমেন্টের মধ্যে জিনিসটা চলে আসে। টু অবজার্ভ দ্য পেশেন্ট ফর অ্যাবাউট 2 hours আফটার ডেলিভারি। আমরা এখন তো লেবার স্টেজটাকে একটা 4th স্টেজ করেই ফেলেছি, যে একটা স্টেজে 4th স্টেজ, যেটা 1 ঘন্টা। 4th স্টেজে আমরা 1 ঘন্টা, ফার্স্ট 1 ঘন্টা যদি আমরা ফলো আপ করি তাহলেও কিন্তু আমরা অবশ্যই আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড অলসো মরবিডিটি প্রিভেন্ট করতে পারবো। তাহলে এখানকার কিন্তু প্রিভেনশনটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, কজ যেমন ইম্পর্টেন্ট, প্রিভেনশনটাও সেরকম কিন্তু ইম্পর্টেন্ট। এগিয়ে চলে যাচ্ছে না, আবার নতুন করে দিতে হয় মনে হয়। এখন ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ ব্লিডিং। থার্ড স্টেজ ব্লিডিংটা কি বলেছিলাম? থার্ড আমরা ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ লেবার শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যায়। আচ্ছা, তাহলে আমরা প্রাইমারি পিপিএস কে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হলো থার্ড স্টেজ হেমোরেজ
আর হচ্ছিল ট্রু পিপেজ। হার্ডেস্ট হেমোরেজ মানে হচ্ছিল প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, মানে ইনডাইরেক্টলি এটাকে রিটেন প্লাসেন্টা বলতে পারো। হ্যাঁ, এটাকে রিটেন প্লাসেন্টা বলতে পারো, যে প্লাসেন্টা উইদিন দ্য ইউটেরাইন ক্যাভিটি, প্লাসেন্টাটা ভিতরে আছে। এখন এখানে কিছু মানে প্রিন্সিপালস আছে, সবগুলোর ক্ষেত্রে থাকে। আচ্ছা, যাই হোক, টু এমটি দ্য ইউটেরাস, টু রিপ্লেস দ্য ব্লাড, টু এনশিওর দ্য ইফেক্টিভ হেমোস্টাসিস। কোনো ব্লিডিং থাকলে সেটা আমাদেরকে বন্ধ করে ফেলতে হবে। হ্যাঁ, এখন কি ভাবে আমরা ম্যানেজ করবো স্টেপ অনুযায়ী? এখানে একটা প্লাসেন্টাল সাইড ব্লিডিং হতে পারে অথবা ট্রমাটিক ব্লিডিং হতে পারে, তাই না? প্লাসেন্টাটা ভিতরে আছে, প্লাসেন্টা কিছু পোর্শন সেপারেশন হয়ে গেল, কিছু পোর্শন সেপারেশন হলো না, তাহলে কিন্তু ব্লিডিং হয়। কিন্তু হোল অফ দ্য প্লাসেন্টা যদি সেপারেশন হয়ে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে পড়ে থাকে, তাহলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর ট্রমাটিক যদি কোনো ইনজুরি থাকে, তাহলে সেখানে আমরা সেই ইনজুরি গুলোকে রিপেয়ার করলে হয়ে যাবে। এখন প্লাসেন্টাল সাইড ব্লিডিং, তার মানে প্লাসেন্টা ভিতরে আছে এবং কিছু পোর্শন সেপারেশন হয়েছে, কিছু পোর্শন সেপারেশন হয়নি। এরকম ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টু পালপেট দ্য ফান্ডাস এন্ড মেসিস। এই ফান্ডাসটাকে পালপেট করে কত সাইজ পর্যন্ত আছে, ইউটেরাসের কন্ট্রাক্টটা কেমন, ওর কনসিস্টেন্সি কেমন, এবং তার সঙ্গে হচ্ছে মেসেজ করো। আর এর পরে আমরা যে জিনিসগুলো দিতে থাকি সেটা হচ্ছিল ইউটেরোটনিক ড্রাগ গুলা, ওগুলো আমরা দিতে থাকি। হ্যাঁ, আচ্ছা, তার সঙ্গে আর্গোমেট্রিন, যদি ব্লিডিং যদি হয় তাহলে আর্গোমেট্রিন আমরা 0.25 মিলিগ্রাম অথবা মেথাজিন 0.2 মিলিগ্রাম আইভি দিয়ে দেবো, এবং সিডেশন লাগলে সিডেশন দিয়ে দেবো। স্টার্ট দ্য ডেক্সট্রোস্যালাইন ড্রিপ দিব, ক্যাথেটারাইজ দ্য ব্লাডার। ব্লাডারকে যদি ইভাকুয়েট না করি তাহলে কিন্তু প্লাসেন্টাটা বেরিয়েও আসতে পারবে না। হ্যাঁ, দুইটা ক্যাথেটার করার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে হলো তার ব্লিডিং যে হয়েছে হেমোরেজিক শকে আছে কিনা পেশে সেটাও দেখা যাবে ভালোভাবে, ইউরিন আউটপুটটা কত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ব্লাডার যদি ইভাকুয়েট করি তাহলে ইউটেরাসের টোন যদি নষ্ট হয়ে থাকে তাহলে টোনটা আবার ব্যাক করে ইউটেরাস কন্ট্রাক্ট করে প্লাসেন্টা সেপারেশন করেও আবার এক্সপেল আউট করতে পারে। হ্যাঁ, তাহলে আমি হলো পেশেন্টটাকে হিস্ট্রি তো নিলামই, এক্সামিনেশন করলাম, স্পেশালি ইউটেরাস এক্সামিনেশন করে তাকে ফান্ডাল মেসেজ দিলাম, তার সঙ্গে আর্গোমেট্রিন দিলাম, পেশেন্ট যদি রেস্টলেস থাকে তাকে সিডেশন দিলাম, ক্যাথেটারাইজেশন করলাম। বাই দিস টাইম আমরা একটা স্যালাইন ড্রিপ স্টার্ট করলাম। ডিউরিং দিস প্রসিডিউর, এই সময় ইফ দ্য ফিচার্স অফ প্লাসেন্টা সেপারেশন আর এভিডেন্ট, হ্যাঁ, যদি এই সময় দেখা যায় প্লাসেন্টা সেপারেশন হয়ে গেছে, তাহলে আমরা সেই সময় গিয়ে কন্ট্রোল কন্ট্রাকশনের মেথডে প্লাসেন্টাটাকে এক্সপেল আউট করে ফেলব। হ্যালো, ওয়াসাম কি বলছেন? পরে কথা বলতে হবে, 1 ঘন্টা পরে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে প্লাসেন্টাকে আমি এক্সপেল আউট করে ফেলবো বাই কন্ট্রোল কন্ট্রাকশন। ইফ দ্য ফিচার্স অফ প্লাসেন্টা সেপারেশন আর নট এভিডেন্ট, আমি দেখলাম যে না প্লাসেন্টা সেপারেশনের কোনো ফিচারই নাই, তাহলে ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া ইজ টু বি ডান। তাহলে এই যে মানে এটা তো আমি মানে প্লাসেন্টাটা যখন আমরা ফান্ডাল মেসেজ দিতে থাকি তখন দেখা যায় অনেক সময় ইউটেরাসটা কন্ট্রাক্ট হয়ে যায়, দেখা যায় প্লাসেন্টাটা সেপারেশন হয়েছে। প্লাসেন্টা সেপারেশন হলে কিভাবে বুঝবো? ওই কর্ডটা লম্বা হয়ে আসবে, পার্মানেন্ট লেনদেনে হবে, কর্ড হবে, সাদেন গাছ ব্লাড আসবে, তারপরে ইউটেরাসটা হার্ড কন্ট্রাক্টেড হবে। এরকম হলে প্লাসেন্টাটা আমি কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে বের করে ফেলবো। আর যদি দেখি যে না ইউটেরাস এরকম ফ্ল্যাবি আছে, ল্যাক্স হয়ে আছে, কোনো প্লাসেন্টা সেপারেশনের কোনো এভিডেন্ট নাই, তাহলে আমি প্লাসেন্টাকে রিমুভ করবো বাই ম্যানুয়ালি রিমুভাল আন্ডার অ্যানাস্থেসিয়া। যে অ্যানাস্থেসিয়া কেন টিসপার অ্যানাস্থেসিয়া দিয়েও করা যায়, কিন্তু সাধারণত পিপিএস টিপিএস হয়, এই জন্য এই ক্ষেত্রে রুগীর মরিবেন্ট কন্ডিশন থাকে, অনেক সময় জেনারেল অ্যানেস্থেসিয়াটাকে প্রিফারেবল। কিন্তু আমরা পেশেন্টের জেনারেল কন্ডিশন যদি ভালো থাকে তাহলে আমরা পেশেন্টটাকে স্পাইনাল দিয়েও করতে পারবো। তাহলে ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এখন যে ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টাটা আমরা কিভাবে করি, এটা একটা পিকচার ফর ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা, জাস্ট ইন্ট্রোডিউসিং। হ্যাঁ, যে আমরা হাতটাকে কোন শেপ ম্যানারে, হ্যাঁ, the fingers are introduced within the uterine cavity by the cone shape manner. Cone shape মানে হাতটাকে বন্ধ করলাম cone shape manner by the guidance of the placenta, the guidance of the cord. এই কর্ডটাকে কিন্তু ধরেছি আমি, কর্ডটাকে ফিল করেছি, কর্ডটাকে ফিল করে আমি গ্র্যাজুয়ালি আমি কিন্তু আগাচ্ছি। হ্যাঁ, আগায় গিয়ে একদম ল্যাটারালি, একদম যে কোনো ল্যাটারালি প্লাসেন্টার একদম ল্যাটারালি গিয়ে যেখানে আমি দেখছি প্লাসেন্টার মার্জিন, সেখানে প্লাসেন্টাটাকে আমি সেপারেশন করব। কিভাবে সেপারেশন করব? বাই স্লাইসিং মেথড। এই যে এইভাবে একবার ডান একবার বাম, একবার ডান একবার বাম, এভাবে হোল অফ দ্য প্লাসেন্টা যখন সেপারেশন হয়ে যাবে, হ্যাঁ,
আফটার সেপারেশন অফ দ্য হোল অফ দ্য প্লাসেন্টা তখন আমি এই যে লেফট হ্যান্ড দিয়ে ইউটারাসটাকে যে চেপে ধরছিলাম তখন লেফট হ্যান্ডটাকে নিয়ে এসে ইয়েকে কর্ডটা ধরে কর্ডটা নিয়ে টান দিয়ে প্লাসেন্টাটাকে বের করে ফেলবো, কিন্তু হাতটা আমার ভিতরেই থাকবে। হাতটার ভিতরে থেকে তারপর আমি ইউটিওটনিক ড্রাগ, আর্গোমেট্রিন, অক্সিটোসিন দেবো। দেওয়ার পর যখন ইউটারাসটা কন্ট্রাক্ট করবে তখন আমার হাতটা আমি রিমুভ করে নিয়ে আসবো। এটা হলো প্রসিডিউর হচ্ছে বাই ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা আন্ডার অ্যানাস্থেসিয়া, লিথোটোমি পজিশন, ড্রাপিং, হ্যাঁ ড্রেসিং ড্রাপিং করে ফেলাম। করার পরে আমরা তারপরে হচ্ছে হলো আমরা আমাদের হ্যান্ডটাকে ইন্ট্রোডিউস করবো বাই কনসেপ্ট ম্যানার বাই দ্য গাইডেন্স অফ দ্য কর্ডের গাইডেন্সে আমি একদম সেন্ট্রালে চলে যাবো। সেন্ট্রালে গিয়ে তারপরে আবার পেরিফেরিতে যাবো। পেরিফেরিতে গিয়ে যখন আমি মার্জিনটা পাবো, তখন হচ্ছে আমি প্লাসেন্টা সেপারেশন করবো বাই স্লাইসিং মেথড। হোল অফ দ্য প্লাসেন্টা যখন সেপারেশন হয়ে যাবে তখন আমি হচ্ছে লেফট হ্যান্ড দিয়ে কর্ডটাকে কর্ড ধরে টান দিয়ে হোল অফ দ্য প্লাসেন্টাকে এক্সপেল আউট করে ফেলে ইউটিওটনিক ড্রাগ দিব। ইউটিওটনিক ড্রাগ দিয়ে যখন প্লাস ইউটারাসটা কন্ট্রাক্ট করবে তখন আমার রাইট হ্যান্ডটাকে উইথড্রল করে নিয়ে চলে আসবো। দিস ইজ দ্য প্রসিডিউর অফ ম্যানুয়াল রিমুভ অফ দ্য প্লাসেন্টা আন্ডার অ্যানাস্থেসিয়া। হ্যাঁ, যদি ট্রমাটিক ব্লিডিং হয়, কোনো ইনজুরি যদি হয়, যেখানে ইনজুরি সেখানে আমি রিপেয়ার করে দেবো। যদি ভেজানা হয় ভেজানা করবো, সার্ভিস যদি সার্ভিসে করবো, হ্যাঁ যেখানে হবে। The uterovaginal canal is to be explored under general anesthesia after the placenta is expelled and hemostatic sutures are placed on the offending side. এমনও তো হতে পারে যে প্লাসেন্টার সাইডও ব্লিডিং হচ্ছে, আবার ট্রমার জন্য ব্লিডিং হচ্ছে, ডুয়েল কজও হতে পারে। সেই জন্য আমি অবশ্যই প্লাসেন্টাটা এক্সপেলড আউট করার পরে ইউটেরোভেজানাল ক্যানেলটাকে এক্সপ্লোর করে দেখবো কোথাও অফেন্ডিং সাইড আছে কিনা, থাকলে সেটাও আমি রিপেয়ার করে দেবো। এখন আসি ম্যানেজমেন্ট অফ দ্য ট্রু পিপিএস। যেটা বলেছিলাম থার্ড স্টেজ হেমোরেজ আর হচ্ছিল ট্রু পিপিএস। ট্রু পিপিএস এর মধ্যে মেইন হচ্ছিল আমাদের কজ হচ্ছে 80% কজই বললাম অ্যাটোনোসিটি, তাই না? 80% কজই কিন্তু অ্যাটোনোসিটি মানে টোন, লস অফ টোন। আমাদের ফার্স্ট প্রিন্সিপাল টু ডায়াগনোজ দ্য কজ অফ দ্য ব্লিডিং, অ্যাটোনিক আর ট্রমাটিক। মেবি অ্যাটোনিক মানে টোন লস, মেবি ট্রমাটিক, মেবি কম্বাইন্ড, মেবি হলো কোয়াগুলোপ্যাথি। যেই হোক না সেই মোতাবেক যেতে হবে। To take prompt and effective measures to control the bleeding, অবশ্যই, and to correct the hypovolemia. যে পরিমাণে ভলিউম লস হয়েছে সেই পরিমাণে হাইপোভলিউমিয়াটাকে আমাকে কারেকশন করেই আমাকে ম্যানেজমেন্টটা শুরু করতে হবে। তাহলে এই হাইপোভলিউমিয়া কারেকশনের সঙ্গে সঙ্গে আমরা আর কি কি অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট করবো। হাইপোভলিউমিয়া কারেকশন জন্য কি করবো, পেশেন্টটাকে একটা হাইপারটনিক সলিউশন দেবো, রিঙ্গার ল্যাকটেট অথবা নর্মাল স্যালাইন দিলাম এবং ব্লাড পাঠালাম ফর গ্রুপিং ক্রস ম্যাচিং। এই সময় একটা ক্যাথেটারাইজেশন করে দিতে হবে, ফান্ডাল মেসেজও দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু করতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে অ্যাকচুয়াল ম্যানেজমেন্টের মধ্যে অ্যাটোনোসিটির মধ্যে আমরা এখন কি করব সেটা দেখে নিই। যেহেতু ইউটারাসটা অ্যাটোনোসিটি, তাহলে আমার কাজ হচ্ছে ইউটারাসটাকে টোনটাকে ফেরত নিয়ে আসা, কন্ট্যাক্ট করা। কন্ট্যাক্ট করার জন্য ইউটেরোটনিক যে ড্রাগ আছে, ইউটেরোটনিক ড্রাগ, সেই ড্রাগগুলো আমরা ইউজ করব। ইউটেরোটনিক ড্রাগ ইউজ করার আগেও মেইন কাজটা আমরা করি হচ্ছে ফান্ডাল মেসেজ দেবো। ফান্ডাল মেসেজ যদি দেই তাহলে অটোমেটিক্যালি ইউটারাস যদি নিজে কন্ট্যাক্ট করে তাহলে ব্লিডিং এমনি বন্ধ হয়ে যাবে। এই পেশেন্টগুলো আসলে রেস্টলেস থাকে, খুব রেস্টলেস থাকে। সেই জন্য কিন্তু পেশেন্টটাকে আমরা মরফিন বা প্যাথেডিন দিয়ে এই রেস্টলেসটাকে কমাই। কারণ যদি রেস্টলেস বেশি থাকে তাহলে ব্লিডিংটা আরো বেশি হবে। আবার টু এমটি দ্য ব্লাডারটাকে এমটি করতে তো হবেই, কারণ ব্লাডার যদি এমটি না করি তাহলে কিন্তু ইউটারাস কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। আর ইউটেরোটনিক ড্রাগ যেগুলো আছে সেগুলো সবগুলো দিয়ে দেবো। একটা কি মেথাডিন দিয়ে দিব, অক্সিটোসিন দিব, প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে দিব। প্রোস্টাগ্ল্যান্ডিনের মধ্যে আমরা এখন কি ব্যবহার করি, আমরা মিসোপ্রোস্টল ব্যবহার করি। তাহলে মিসোপ্রোস্টল হচ্ছে 800 মাইক্রোগ্রাম আমরা পার রেক্টালি বা ওরালি দিয়ে দিতে পারি। হ্যাঁ, মিসোপ্রোস্টল 800 মাইক্রোগ্রাম পার রেক্টালি বা ওরালি দিয়ে দিব। এখন অক্সিটোসিন ড্রিপ কতখানি দেবো? অক্সিটোসিন ড্রিপে আমরা 1000-এর মধ্যে 1000 ফ্লুইড যদি দেই তার মধ্যে হচ্ছে 20 মিলিগ্রাম অথবা 40 মিলিগ্রাম অক্সিটোসিন ড্রিপ দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে এই তিনটা কিন্তু ইউটেরোটনিক ড্রাগ। একটা হলো মেথাডজিন, একটা হলো অক্সিটোসিন, একটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই তিনটাই ইউটেরোটনিক ড্রাগের কিন্তু মোড অফ অ্যাকশন, কোনটা কতক্ষণ থাকে, কোনটা মেইন কি কাজ করে, এগুলো সবকিছু লাগবে। এবার লাস্ট হচ্ছে টু এক্সামিন দ্য এক্সপেল প্লাসেন্টা মেমব্রেন। আমি মনে করছি অ্যাটোনোসিটি, কিন্তু প্লাসেন্টাটাকে যদি না দেখি, যদি কোনো রিটেন ব্রিজ থাকে বা রিটেন প্লাসেন্টার কিছু অংশ থাকে, তাহলে অনেক সময় দেখা যায় ইউটারাসটা কন্ট্যাক্ট করতে পারছে না। তাহলে আমাকে তখন
এই প্লাসেন্টাটাকে যদি ওরকমই যদি মনে হয় যে প্লাসেন্টা কিছু অংশ ভিতরে আছে, তাহলে আমি আন্ডার অ্যানাস্থেসিয়া দিয়ে ইউটারাসটাকে এক্সপ্লোর করে যদি কোনো বিটস থাকে সেই বিটসটাকে আমি এক্সপেল আউট করে নিয়ে আসবো। কিন্তু যদি আমার কাছে ইনিশিয়ালি যে না কোনো প্লাসেন্টাল বিটস কিছু নাই, তাহলে তো আমার জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া দরকার নেই। তখন আমি একটা লেবার রুমের মধ্যে যে কাজটা করবো সেটাকে আমরা বলি বাই ম্যানুয়াল কম্প্রেশন। বাই ম্যানুয়াল কম্প্রেশন, আমার 2 হাত আছে, আমার 2 হাত দিয়ে কম্প্রেশন করবো, হ্যাঁ, করে ইউটারাসের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ওয়ালটাকে কম্প্রেস করে রাখবো। তাহলে বাই ম্যানুয়াল কম্প্রেশন আর হচ্ছে বাই ম্যানুয়াল কম্প্রেশন যদি আমার কাছে ফেল হয়, তাহলে তখন আমি হচ্ছিল কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করবো। বাই ম্যানুয়াল কম্প্রেশনটা মানে এটা একটা লেবার রুমে তুমি দিতে পারবা, সঙ্গে সঙ্গে দিতে পারবা এবং অনেক পেশেন্টের লাইফ সেভ করতে পারবা। বাইম্যানুয়াল কম্প্রেশন আমরা কিভাবে দাও দেখো, আমার রাইট হ্যান্ডে হলো একদম ফিক্সড, একদম মুঠি করে ফেলেছি, হ্যাঁ। তাহলে এই ফিক্সড রাইট হ্যান্ডটা ইন্ট্রোডিউস করলাম উইথিন দ্য ভ্যাজাইনা করে দিস ইজ দ্য অ্যান্টেরিয়র ওয়াল, আর পোস্টেরিয়র ওয়ালটাকে লেফট হ্যান্ড দিয়ে এইভাবে, তখন না অ্যাবডোমেনের ওয়ালটা খুব ল্যাক্স থাকে, ডেলিভারি পরপর খুব ল্যাক্স থাকে, সেজন্য এইভাবে ধরা যায়। কারণ এইভাবে ধরে আমরা অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইউটারাসটাকে এইভাবে কম্প্রেশন করবো। কম্প্রেশন করে কতক্ষণ লাগবো? মিনিমাম 30 মিনিটস থেকে 45 মিনিটস। 30 মিনিটস থেকে 45 মিনিটস কম্প্রেশন করে রাখা খুব কষ্টকর, কিন্তু এটা মনে হচ্ছে দেখে খুব সোজা, কিন্তু কাজটা খুব কঠিন। এই 45 মিনিট হাত ভিতরে এরকম চেপে রাখার পরে তখন তুমি হচ্ছে হ্যান্ডটাকে উইথড্র করবা। উইথড্র করার পরে যদি দেখা যাচ্ছে না ব্লিডিং পারসিস্ট করছে, তখন আমি কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করবো। তার আগ পর্যন্ত যদি এই উইথড্র করার পর যদি কোনো ব্লিডিং নাই, তাহলে আমার আর কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করতে হবে না, হ্যাঁ। যদি ওইটা ফেল হয়ে যায়, তখন আমি কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন করবো, যেটাকে সাইবাস বলে। সাইবা ম্যাডাম যার জন্য অ্যাওয়ার্ড পেলেন এই সে কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন। কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন প্রসিডিওরটা কি? এটা হচ্ছে একটা কন্ডম, এই কন্ডমটার মধ্যে আমরা একটা ক্যাথেটার, প্লেন রাবার ক্যাথেটার ঢুকাইছি। প্লেন রাবার ক্যাথেটারটা ঢুকাই এখানে কন্ডমটা বেঁধে দিছি। বেঁধে দেওয়ার পরে এর সঙ্গে আমরা একটা নর্মাল স্যালাইন, যেটা একটু ওয়ার্ম নর্মাল স্যালাইনটাকে এটাকে আমরা কানেক্ট করে দিছি এই ইয়ের সঙ্গে, বলে ক্যাথেটারের সঙ্গে কানেক্ট করেছি। দেওয়ার পরে এই বেলুনটাকে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকাই দিলাম। ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকাই দেওয়ার পরে এখানে তুমি স্যালাইন ছেড়ে দিলা। ছেড়ে দিলে এই পানিগুলো ভিতরে যাচ্ছে আর কন্ডম ফুলতেছে, এরকম ফুলতেছে। ফুলতে 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 এক সময় গিয়ে ও দেখা যাবে স্যালাইন আর যাবে না, তার মানে পুরা সারফেসটাকে সে অকুপাই করে ফেলছে, কম্প্রেশন করে ফেলছে। এই অবস্থাতে আমরা তখন স্যালাইনটা অফ করে দিয়ে এই ক্যাথেটারটাকে আবার উল্টা এখানে ভাঁজ করে রেখে দিলাম। ভাঁজ করে রেখে ভেজানাতে প্যাক দিয়ে রেখে দিলাম বটে, কিন্তু আমরা 1 ঘন্টা পর পর পেশেন্টটাকে ফলো আপ করবো যে পেশেন্টটাকে জেনারেল কন্ডিশন কি হচ্ছে, পালস, ব্লাড প্রেসারে অল্টারেশন হচ্ছে কিনা। যদি কোনো ব্লিডিং নাই, এই অবস্থায় থাকবে। 24 ঘন্টা পরে আমরা এই কন্ডমটাকে খুলে দেবো। তাহলে এই কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন যেটা লেস কস্টে, এত কম কস্টে এরকম আমরা একটা পিপিএস কে ম্যানেজ করতে পারছি। ইম্পর্টেন্ট একটা জিনিস, যদি আমাদের কন্ডম বেলুন ক্যাথেটারাইজেশন যদি ফেইল করে, তখন কিন্তু আমাদের আর কোনো স্টেপ থাকে না, তখন আমরা চলে যাই হচ্ছিল অপারেটিভ ম্যানেজমেন্টে, অপারেশনে চলে যাচ্ছি। এন্ড অপারেশনটা কি অপারেশন আমাদের করা যায়? এতগুলো অপারেশনের সবগুলোর তোমাদের প্রসিডিওর বা নাম কিছুই লাগবে না। একটা হচ্ছে ইউটেরাইন লাইগেশন করতে পারি, এটা বলবা বাইল্যাটারাল বলবা, বাইল্যাটারাল ইউটেরাইন লাইগেশন করতে পারি, ইন্টারনাল ইলিয়াক কার্ডে লাইগেশন করতে পারি, রিলিজ ব্রেস্ট সুচা দিতে পারি, অথবা এগুলা সব যদি ফেল হয় তাহলে আমরা শুধু হিস্টেক্টমি একেবারে ইউটারাসটাকে ফেলে দিতে পারি, যদি আমরা সবগুলো প্রসিডিওর ফেল হই। এই 4টার মধ্যে আমি প্রথমে কোনটা করবো? ইউটেরাইন লাইগেশন করা তো সোজা না, ইন্টারনাল ইলিয়াক কার্ডে লাইগেশন করা তো সোজা না। এই 4টার মধ্যে সোজা হচ্ছে রিলিজ ব্রেস্ট সুচা। তাহলে আসলে আমরা এখন 1 নম্বরেই বলবো রিলিজ ব্রেস্ট সুচা, 2 নম্বরে বলবো বাইল্যাটারাল ইউটেরাইন লাইগেশন, 3 নম্বরে বলবো ইন্টারনাল ইলিয়াক কার্ডে লাইগেশন, নেক্সট আমরা বলবো 4 নম্বরে বলবো হিস্টেক্টমি। যদি আমার সব প্রসিডিউর ফেল হয়ে যায়, আমি কিছুতেই ব্লিডিং বন্ধ করতে না পারি, তাহলে তখন আমি বাউন্ড যে আমাকে পেশেন্টটাকে সেফের জন্য, লাইফ সেফের জন্য হিস্টেক্টমি করতে পারে। আর ট্রমাটিক তো যেখানে ব্লিডিং হবে, যেখানে ইয়ে থাকবে, তোমার ট্রমা থাকবে বা ইনজুরি থাকবে, সেখানে আমি ডিপিআর করে দিলাম। হ্যাঁ, যে এটা ইন্টারনাল ইলিয়াক কার্ডে কোন জায়গায় বাঁধি আমরা সে দেখাচ্ছি। ইন্টারনাল এটা খুব একটা সোজা প্রসিডিওর না, কারণ ইন্টারনাল এটা থাকে রেট্রোপেরিটোনিয়াম, পেরিটোনিয়াম পিছনে থাকে, পিছন দিকে বের করে আনতে হয়, কঠিন, এই জায়গাটা করা হয়। আবার
এই যে বিলিস ব্রেস সুচার যেটা আমরা খুব কমনলি দেই, তোমাদের প্রসিডিওর লাগবে না, তোমরা শুধু নাম জানো, দিস ইজ দ্য বিলিস ব্রেস সুচার। এই ব্রেস সুচারে আমরা এই ইউটারাসটাকে সামনে পিছন দিক থেকে ঘুরায় নিয়ে এসে চাপে এটাকে চেপে একটা ব্যাগের মতো তৈরি করে দিই, জাস্ট একটা ব্যাগের মতো চেহারা তৈরি করে দিই, আর তেমন কিছু না। হ্যাঁ, আজকে এর বেশি আর পড়াবো না, এটুকু থাক। সেকেন্ডারি পিপিএইচ, তারপরে হচ্ছে তোমার আর যেগুলো আছে সাথে সাথে অন্যান্য জিনিসগুলো, ওগুলো একসঙ্গে কালকে আবার পড়াই দেবো। কারো কোনো কোশ্চেন? ম্যাম কালকে তো 12টা আবার সামিলসের ক্লাস নিতেছে। কালকে 12টায় কে নেবে? তো সামিলকে বলনি কেন ম্যাডাম 12টায় নেবে? ও 11টায় নিয়ে নেবে। ম্যাম সাড়ে 10টা চেঞ্জ করে নেবো না? স্যারকে বলো যে স্যার ম্যাডাম 12টায় ক্লাস নেবে, আগে থেকে ফিক্সড করা আছে আমাদের, মনে রাখো। আমি রেগুলার 12টা যতক্ষণ মতো শেষ না হচ্ছে, হ্যাঁ এটা কাজ করে না কেন, যতক্ষণ তোমার শেষ না হচ্ছে ততক্ষণ মতো আমি 12টা ক্লাস নিলে একদম সমস্ত লেকচার গুলো যেগুলো তোমাদের ডেফিসিয়েন্সি আছে, হ্যাঁ তোমাদের কিন্তু এটা একটা সুযোগ হচ্ছে, সেটা হচ্ছে যে যেগুলো ক্লাসও হয়েছে কিন্তু তোমরা মনে করতেছো তোমাদের ডেফিসিয়েন্সি আছে, সেগুলো আমি কমপ্লিট করে দেবো। কারসারটা খুঁজে পাই না কেন, এই কারসার কোথায় লাফাচ্ছে খালি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। পিপিএসসি তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং কি রে কারসারটা এটা আউট অফ অর্ডার হচ্ছে কেন, কোথায় যে দৌড়াচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি ধরবো। কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লোজ করলাম। জি ম্যাম ক্লোজ করে দিন, কার কোনো কোশ্চেন নেই। আচ্ছা ওকে, তাহলে ক্লোজ করলাম। পড়ো, আমি কিন্তু পরীক্ষা নিব। জি ম্যাম ক্যাম্পাসে ফিরে গিয়ে পরীক্ষা ম্যাম। হ্যাঁ পরীক্ষা নিতে হবে, নাহলে তো পড়াশোনা হবে না। পড়ো, যেগুলো পড়তে কিছু পড়াও। তাহলে নেক্সট ডে সেকেন্ডারি পিপিএইচ, তারপরে ইনভার্সন, আর বাকি যেগুলো আছে সেগুলো আগে পড়াই। তারপরে তোমরা বলছো সিএ সার্ভিস পড়াইতে পেলভিক ইনফেকশন, হ্যাঁ আচ্ছা ওগুলো পড়াই দেবো আস্তে আস্তে। ওকে, থ্যাংক ইউ।